1891 সালে অর্থাৎ 131 বছর আগে বিদ্যাসাগরের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর চরিত লিখেছিলেন। সেখানে তিনি বিদ্যাসাগর সম্বন্ধে বলছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আমরা আড়ম্বর করি অনুষ্ঠান করি না, আমরা ভুয়ো পরিমাণ বাক্য রচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। এই তার্কিক দাম্ভিক নিন্দুক জাতের প্রতি ঈশ্বরচন্দ্রের সুতীব্র ধিক্কার ছিল, কারণ তিনি সর্ববিষয় এর বিপরীত ছিলেন। এবং বিধাতা যখন 7.5 কোটি বাঙালি তৈরি করছিলেন, কেন তিনি একটি বিদ্যাসাগর গড়তে গেলেন সেটি বোঝা বড় কঠিন। রবীন্দ্রনাথ লিখছেন এবং বলছেন যে কোকিল যেমন কাকের বাসায় ডিম দেয়, তেমনি বিদ্যাসাগর বাঙালিকে মানুষ করার জন্য বিধাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পাঠিয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন তার বিশেষ বন্ধু। তিনি বলেছিলেন বিদ্যাসাগরের মধ্যে ছিল ইংরেজদের উদ্যম এবং বাঙালি মায়ের একটি মন। অত্যন্ত ভালোবাসতেন মাইকেলকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রেসিডেন্সি কলেজের পাশে যে গলিটি আছে, সেই গলিতে একটা মদের দোকান ছিল এবং তখন নিয়ম ছিল যে বেলা 2-2:30টার মধ্যে সে দোকান বন্ধ করে ফেলতে হবে। তো একদিন বিদ্যাসাগর সে হনন করে রাস্তা দিয়ে আসছেন, দোকানদার তার কর্মচারীকে বলছে, ওরে পণ্ডিত মশাই আসছেন, তাড়াতাড়ি দোকানটাকে বন্ধ করে দে, কারণ উনি মদ্যপান বিরোধী যে সভা রয়েছে তার সভাপতি। তো বিদ্যাসাগর সেখানে এলেন, এসে সঙ্গে সঙ্গে দোকানদারকে বললেন, আমাকে 2টো বিহাই ব্র্যান্ডি দাও তো। বলছেন কি পণ্ডিত মশাই, বিহাই ব্র্যান্ডি আপনি কিনবেন? বলেন কি করব, পার্ক স্ট্রিট থেকে মধু একটা চিঠি পাঠিয়েছে, ও যদি বিহাই ব্র্যান্ডি না পায় তাহলে লিখতে পারবে না। তারপর তার বিদ্যাসাগরকে দিয়েছে। তখন বিদ্যাসাগর হেসে বলছে, বাবা তোমাকে আমি বিহাই ব্র্যান্ডি কিনে দেবো, তুমি একটা মধুর মতো লিখে আমাকে দাও। এই যে বন্ধুর প্রতি টান, এই যে বন্ধুর প্রতি ভালোবাসা, বন্ধুর যাতে একটু জীবনে স্বাচ্ছন্দ্য আসে তার জন্য ধার করা অদ্ভুত মন নিয়ে বিদ্যাসাগর জন্মেছিলেন। এবং মনে রাখতে হবে, আমাদের নারী শিক্ষার জন্যে, নারী স্বাধীনতার জন্যে এবং বিধবাদের পুনর্বিবাহ তিনি যে আন্দোলনে রূপান্তরিত করেছিলেন, তার কারণ হচ্ছে যে আমাদের বাড়ির বিধবাদের সীমাহীন কষ্ট তিনি দেখেছিলেন। যারা কুলীন প্রথায় বিশ্বাস করতেন, বয়স্ক স্বামী একটি শিশুকে বিয়ে করতেন, তারপর সেই স্বামী মারা যেতেন, মেয়েটির ওপর অকথ্য অত্যাচার হতো এবং দেখা যেত গরমকাল, অনুপমা দেবীর লেখায় আছে, গরমকাল একটু জল তাকে দেওয়া হবে না, কারণ একাদশীর দিন তাকে নিরম্ব উপবাস করতে হবে এবং সে মাটি চেটে চেটে সে খাচ্ছে, এত তেষ্টাতা, কিন্তু তবুও জল দেওয়া হচ্ছে না। বিদ্যাসাগরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং নিজের ছেলে নারায়ণচন্দ্রকে তিনি বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এবং মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তাই বিভিন্ন জায়গায় তিনি স্কুল তৈরি করেছিলেন, কারণ তখন বলা হতো যে মেয়েরা যদি অক্ষর চেনে তাহলে হয় তারা বাল বিধবা হবে, নয় তারা মারা যাবে, ফলে কেউ মেয়েদের পড়াতো না। এই ছিল কিন্তু সমাজের অবস্থা। সেইখানে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রতিবাদ করেছিলেন। বিদ্যাসাগরের সঙ্গে অসাধারণ একটি মুখোমুখি আলাপচারিতার ঘটনা আমরা পাই। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের সঙ্গে বাদুর বাজারে দেখা করতে গিয়েছিলেন এবং সেইখানে বিদ্যাসাগরকে দেখেই তিনি বলেন যে এতদিন খাল বিল ডোবা পুকুর দেখলাম, আজ সাগরে এসে পৌঁছালাম। বিদ্যাসাগর বলেন, যখন সাগরেই এসেছেন তখন একটু নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলেন, নোনা জল হবে কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর। কিন্তু পরমহংস মশাই যে যাবেন, তিনি মাস্টার মশাই মহেন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, এ কেমন পরমহংস, কারণ বিদ্যাসাগর প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি উদাসীন ছিলেন। যখন তাকে বলা হয় যে উনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে থাকেন, মাছ ভাত খান, মেলো স্কিমের র্যাপার গায়ে দেন শীতকালে, রোজ দাড়ি কামান, পায়ে চটি জুতো পরেন, লাল পাড় ধুতি পরেন, শীতকালে আলপাকার কোট পরেন, তখন বিদ্যাসাগর রাজি হয়েছিলেন পরমহংসদেবকে যেন আসেন তার সঙ্গে দেখা করতে। এবং দুজনে যখন আলাপচারিত হচ্ছে, নানা রকম কথা হচ্ছে, বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন ব্রহ্ম কেমন, অদ্বৈত বেদান্তের তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম কেমন জানো, সে এঁটো হয়নি, অর্থাৎ তাকে মুখে উচ্চারণ করতে পারেননি। 6টি গান শুনিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগর সেই গান শুনে খুব খুশি হয়েছিলেন, ডুবে গিয়েছিলেন আলাপে। তারপর যখন চলে যাবেন শ্রীরামকৃষ্ণ, তখন বিদ্যাসাগর বলছেন যে আমি কি ওর গাড়ির ভাড়াটা দিয়ে দেবো? তখন সবাই উপস্থিত ছিলেন, বলছেন না আমাদের ভাড়া আছে। ঠাকুর সেই ভাড়া গাড়িতেই দক্ষিণেশ্বরে চলে গেলেন। এই যে দুজন শ্রেষ্ঠ মানুষের যে আলাপচারিতা, তার থেকে বোঝা যায় যে বিদ্যাসাগর একদিকে যেমন পণ্ডিত,
আরেক দিয়ে একজন সহজ সরল মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। যে টেবিলে বিদ্যাসাগর বসে কাজ করতেন সেই টেবিলে অনেকগুলো চিঠির কথা কথামৃতে আছে। কেমন সেই চিঠিগুলো? কেউ লিখেছেন যে পণ্ডিত মশাই, আপনি যদি বাড়িতে না আসেন আমাদের পরিবার ভেঙে যাবে। আবার কেউ লিখছেন, পণ্ডিত মশাই আপনি যদি টাকা না পাঠান তাহলে আমার ছেলের স্কুলের পড়া বন্ধ হয়ে যাবে। কেউ লিখছেন, আপনি যদি টাকা না পাঠান আমার বোন বিধবা, অনেক কটি ছেলে মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আছে, তার ভরণ পোষণ বন্ধ হয়ে যাবে। এইভাবে নানা মানুষের নানা অনুরোধ বিদ্যাসাগরের কাছে, এবং বিদ্যাসাগর প্রত্যেকের সে অনুরোধ রেখেছিলেন। যখন জীবনের শেষ কয়েকটি বছর তিনি কারমাটারে কাটিয়েছেন সাঁওতালদের মধ্যে, সেখানে তিনি সাঁওতালদের মধ্যে শিক্ষা বিস্তারের চেষ্টা করেছিলেন এবং সাঁওতালরাই তার আপনার জন হয়ে উঠেছিলেন। কলকাতার মানুষ তাকে নানা রকমভাবে আঘাত দিয়েছিলেন। আহত বিদ্যাসাগর সবাইকে বলতেন, আমাকে কেউ যদি বলতেন যে পণ্ডিত মশাই আপনার খুব সমালোচনা শুনছি, বলছেন কেন সমালোচনা কেন, আমি তো ওর কোনো উপকার করিনি। মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন বিদ্যাসাগর। আমরা কিন্তু এখনো বিদ্যাসাগরের প্রপার অ্যাসেসমেন্ট করতে পারিনি। তিনি যে শুধু বর্ণ পরিচয় লিখেছিলেন তা নয়, ছোট বাচ্চাদের বাংলা পড়ানোর জন্য 32 সিংহাসন বলে একটি অপূর্ব বই লিখেছিলেন। সংস্কৃত থেকে বিক্রমাদিত্যের সে অনুবাদ করে তিনি বেতাল পঞ্চবিংশতি লিখেছিলেন, এবং ছোট ছোট ছেলে মেয়েরা যাতে বই পড়তে পারে তিনি বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন। আগে বাংলা ভাষায় কমা দাঁড়ি সেমিকলন ব্যবহার করা হতো না, সেটি চালু করেন বিদ্যাসাগর। এবং সহজ সরল বাংলার মধ্যে দিয়ে যাতে তারা নিজের ভাষাটিকে জানে, এই ভাষাটিকে ভালোবাসে, এই ভাষায় কথা বলে, সাথে সাথে ইংরেজি ভাষাও জানে, এই দুই ভাষার মিলন তিনি ঘটিয়েছিলেন। তাই তার মৃত্যুর 131 বছর পরেও তিনি একই রকম প্রাসঙ্গিক। তাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান করি, এবং যখনই সকালবেলায় উঠে কোনো বাংলা অক্ষর লিখি ক খ গ, তখনই মনে রাখতে হবে সেটি বিদ্যাসাগরের জন্যেই আমরা শিখতে পেরেছি, এবং যে বাংলা আমরা বলছি, যে বাংলা আমরা লিখছি, এটি তার দান, সেটি ভুলে গেলে চলবে না। এই বিশেষ দিনে তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই।